ছাত্রছাত্রী সাজবাদী চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। মাধ্যমিক ইতিহাসের ক্ষেত্রে মান 2 টেস্ট পেপার এবিটি এর থেকে আজকের যে প্রশ্নগুলো আলোচনা করব 16টা প্রশ্ন, অর্থাৎ একটা সেটে যে 16টা প্রশ্ন আছে সেই 16টা প্রশ্ন আলোচনা করছি। প্রথম সেট একদম এবিটি এর প্রথম সেট, সেখান থেকে 16টা প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। দেখো অ্যানাল স্কুল কি দেখেছো, দেখো ফ্রান্সের ঐতিহাসিক মার্ক ব্লক ও লুসিয়েন ফেভার দ্য অ্যানালাস পত্রিকা প্রকাশের মাধ্যমে ইতিহাস চর্চায় যে নতুন ঘরানার সূচনা করেন তা অ্যানাল স্কুল বলা হয়। এটা কত সালে? এটা হচ্ছে 1929 সালে আমরা দেখছি এই অ্যানালাস স্কুল এইটা প্রতিষ্ঠা হয়। এবং এইখানে সবথেকে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে যে গুরুত্বটা কি, গুরুত্বটা হচ্ছে যে সামাজিক ইতিহাস সহ সার্বিক ইতিহাস রচনার ওপরে এখানে গুরুত্ব দেওয়া হয়েছিল। শুধুমাত্র সামাজিক ইতিহাস নয়, সমগ্র ইতিহাসের ওপরেই কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছিল, বিভিন্ন বিষয়ের ওপরে গুরুত্ব দেওয়া হচ্ছিল। এবং নাম্বার 2 ভৌগোলিক অবস্থানগত এবং কাঠামো, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, জনসংখ্যা তত্ত্ব সমস্ত দিকের ওপরে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছিল এই অ্যানাল স্কুল। তাহলে মনে থাকবে অ্যানাল স্কুল কি। দ্বিতীয় প্রশ্নটা আমরা দেখছি যে যে আধুনিক ইতিহাস চর্চায় পরিবেশের ইতিহাসের গুরুত্ব কোথায়। আবারও বলছি, আধুনিক ইতিহাস চর্চায় পরিবেশের ইতিহাসের গুরুত্ব কোথায়। কি লিখবো আমরা? যে আধুনিক যুগের নাম্বার 1 দিয়ে লেখো যে আধুনিক যুগের মানব সভ্যতার অগ্রগতিতে পরিবেশের ভূমিকা, পরিবেশ সচেতনতা ও পরিবেশ রক্ষার ব্যবস্থা সমস্তটাই কিন্তু এই ইতিহাসের মধ্যে গুরুত্ব পেয়েছে। শুধু কি তাই, শুধু কি এর মধ্যে সীমাবদ্ধ তা নয়, পরিবেশের সংকট, পরিবেশের ভারসাম্য রক্ষা, সভ্যতার সংকট এবং বিভিন্ন জৈব বৈচিত্র্য সেগুলোর যে সংকট এবং যে বন বা বৃক্ষচ্ছেদন, তার ফলে সামাজিক এবং তার ফলে সারা পৃথিবীময় যে সংকট, সেই সমস্ত সংকটগুলো এখানে উল্লেখ করা হয়েছে। বিপর্যয়ের কথা তুলে ধরা হয়েছে, ভয়াবহতা কথা তুলে ধরা হয়েছে এই হচ্ছে পরিবেশের সঙ্গে এই ইতিহাসের মধ্যে। আর কি আছে? পরিবেশের ইতিহাসের সঙ্গে ইতিহাসের যে অন্যান্য দিক যে সম্পর্ক সেটাও কিন্তু এই ইতিহাসে গুরুত্ব পেয়েছে। নাম্বার 3 যে প্রশ্নটা আছে, গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা কেন ব্যতিক্রমী পত্রিকা হিসাবে পত্রিকা বলা হয়? অর্থাৎ গ্রাম বার্তা প্রকাশিকা কাঙাল হরিনাথ, যেটা 1863 সালে কুষ্টিয়া থেকে, বাংলাদেশের কুষ্টিয়া থেকে প্রকাশিত হতো, সেই পত্রিকা আলাদা কেন, ব্যতিক্রমী কেন? কারণ হচ্ছে এই গ্রাম বার্তা পত্রিকাতে প্রথম আমরা দেখলাম যে পত্রিকা এতদিন প্রকাশিত হতো, সমস্ত পত্রিকাগুলো কোথা থেকে? কলকাতা শহর কেন্দ্রিক ছিল। এবার আমরা দেখলাম এমন একটি পত্রিকা যে পত্রিকা গ্রাম থেকে প্রকাশনা হচ্ছে, এবং প্রকাশনা কে করছেন? সেটা হচ্ছে কাঙাল হরিনাথ নামে পরিচিত। অর্থাৎ তিনি এত দৈন্য দশার মধ্যে ছিলেন। যাই হোক, তাহলে ব্যতিক্রমী কি? নাম্বার 1 যে এই পত্রিকাটি শহর থেকে নয়, প্রত্যন্ত গ্রাম থেকে এই পত্রিকাটি কি প্রকাশ হতো। 2 ব্যতিক্রমী কেন? এতদিন কলকাতা শহরের শিক্ষিত মধ্যবিত্ত বাবু শ্রেণীর কথা পত্রিকাগুলোই প্রকাশ করত, কিন্তু এই পত্রিকাতে আমরা কি দেখছি? যে গ্রামের খেটে খাওয়া চাষি, গ্রামের সাধারণ মানুষ, হিন্দু মুসলমান, অভাবী মানুষ, দিন দরিদ্র মানুষ, তাদের কথা এই পত্রিকাতে তুলে দেওয়া হলো। এই কারণেই ব্যতিক্রমী। আর কি আমরা ব্যতিক্রমী বলি? এটি ছিল বাংলার প্রথম গ্রামীণ সংবাদপত্রের জনক। অর্থাৎ গ্রামের সমস্ত ইতিহাস, মানুষের সামাজিক, অর্থনৈতিক, তার পারিপার্শ্বিক সমস্ত, তার সামাজিক অবস্থানগত এবং তাদের যে দৈন্যদশা সমস্তটাই পর পর সুন্দর করে এই পত্রিকাতেই তুলে ধরা হয়েছিল, যার জন্য এই পত্রিকাটি শহরের পত্রিকা থেকে ব্যতিক্রমী ছিল। নেক্সট প্রশ্ন যে নাম্বার 4 যে লালন ফকির স্মরণীয় কেন? দেখো, লালন ফকিরের নাম উচ্চারণ করলেই বাউল গানের নাম মনে ওঠে। লালন ফকিরের নাম উচ্চারণ করলেই বাঙালিদের মধ্যে একটা আবেগ কাজ করে।
লালন কি জাত সংসারে, তাই তো? অর্থাৎ জাত পাতের বিরুদ্ধাচারণ করা, সমস্ত মানুষই একটা জাত, এই ভাবনার মধ্য দিয়ে লালন তার গানগুলোকে সীমাবদ্ধ রেখেছেন। শুধু তাই নয়, এই গানের মধ্য দিয়ে জাতপাতের যে দ্বন্দ্ব, যে বাধা, সেটাকে তিনি অতিক্রম করেছেন। এবং শোনা যায় তিনি প্রায় 10,000 গান রচনা করেছেন। এবং নদিয়া জেলায় আমরা দেখেছি বা বইতে যেটা পাই, নদিয়া জেলাতে তার এই গানের যে প্রচলন বা গানের যে বিষয়গুলো, এবং নদিয়া জেলার চেউরিয়াতে বা চ্যাঙারিয়াতে তিনি বাউল সংঘ নামে একটা প্রতিষ্ঠানও তিনি গড়ে তুলেছিলেন। এর জন্যই লালন ফকির বিখ্যাত। তাহলে লালন ফকির একদিকে বাউল সাধক, আর একদিকে হচ্ছে আমরা যেটা পাই সেটা হচ্ছে তিনি মানবিকতার দিক থেকে অনবদ্য ভূমিকা পালন করেছেন। এবং আজও তারা বাঙালির মানুষ জগতে বা বাউল জগতে বা তার সৃষ্টির যে জগতে আজও তিনি সমানভাবে বিচরণ করছেন। নেক্সট প্রশ্ন হচ্ছে নিজ আবাদি চাষ ও বে এলাকার চাষ বলতে কি বোঝো, তাই তো? এটাই আছে প্রশ্ন। দেখে নাও। দেখো, এই শব্দ দুটো অর্থাৎ নিজ আবাদি চাষ এবং বে এলাকা চাষ, এই শব্দ দুটো কোন বিদ্রোহের সঙ্গে বা কোন আন্দোলনের সঙ্গে জড়িত? প্রথমে বলো নীল, তাই তো? নীল বিদ্রোহ। তাহলে নীল চাষের সঙ্গে জড়িত, নীল চাষের সঙ্গে জড়িত এই শব্দ দুটো। তাহলে এই দুটো কী জন্য বিখ্যাত? বা প্রথমে আছে নিজ হচ্ছে আবাদি চাষ, মানে কি? নীলকররা জমিদারদের কাছ থেকে জমি ভাড়া নিয়ে ভাড়াটিয়া চাষিদের দিয়ে নীল চাষ করাতো, তাকে এলাকা চাষ বা নিজ আবাদি চাষ বলা হয়। আবারও বলছি, নীলকররা জমিদারদের কাছ থেকে জমি ভাড়া করে নিয়ে সেইখানে ভাড়াটিয়া চাষিদের দিয়ে নীল চাষ করাতো, তাকে বলা হয় এলাকা চাষ বা নিজ আবাদি চাষ। আর বে এলাকা চাষ কাকে বলে? এলাকা চাষ যখন ক্ষতিগ্রস্ত হলো, অর্থাৎ দেখলো যে এলাকা চাষ করে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানে ইনকাম হচ্ছে না, মুনাফা হচ্ছে না, লাভ হচ্ছে না, তখন তারা কি করলো? নীলকররা নীল চাষিদেরকে দাদন দিল, অগ্রিম অর্থ দিল, দাদন দিয়ে তাদেরকে জমিতে চাষ করাতে লাগলো এবং সেই চাষের খরচে নীল চাষ করাতো বলে এটাকে বলা হয় বে এলাকা চাষ বা রায়তি না চাষ। আর এক নাম হচ্ছে রায়তি চাষ, এটা যেন মনে থাকে। নেক্সট কোশ্চেন 6, যে মুন্ডারা খ্রিস্টান মিশনারিদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল কেন? দেখো, বিভিন্ন যে ধর্মীয় গোষ্ঠী, অর্থাৎ বিভিন্ন যে খ্রিস্টান মিশনারি ভারতবর্ষে এসেছিল, তার মধ্যে লুথেরান ছিল। এই লুথেরান এই গোষ্ঠীটা ভারতবর্ষে এসে বিশেষ করে এই বাংলাতে আমরা দেখছি খ্রিস্টানদের ধর্ম প্রচার করবার জন্য মুন্ডাদের ওপরে তাদের আধিপত্য বিস্তার করছে। অর্থাৎ আমরা দেখেছি ভারতবর্ষে লুথেরান, আমরা ভারতবর্ষে দেখলাম ব্যাপটিস্ট মিশনারি, যে ব্যাপটিস্ট মিশনারি সংস্থা হচ্ছে 3 জন সদস্য, শ্রীরামপুত্রই। তারপর হচ্ছে অ্যাংলিকান। তাহলে এই যে লুথেরান, ব্যাপটিস্ট নয়, লুথেরান এবং অ্যাংলিকান, এই যে গোষ্ঠী, এই গোষ্ঠীরা মুন্ডাদেরকে ধর্মান্তরিত করছে এবং মুন্ডা ধর্ম সম্প্রদায়কে শেষ করার দিকে নিয়ে যাচ্ছে। এটা বুঝতে পেরেছিল মুন্ডা শ্রেণীর মধ্যে যারা সমাজপতি ছিল, বৃদ্ধ মানুষ যারা ছিল, এরা প্রথমে বুঝতে পারেনি, পরে বুঝতে পারলো এবং বুঝতে পেরে তখন তারা এদের বিরুদ্ধচারণ করলো। অর্থাৎ মুন্ডাদের নিরক্ষরতা, তাদের অসহায়তা, তাদের দারিদ্রতা, এই সুযোগ নিয়ে তারা কিন্তু এখানে তাদের লোভ দেখিয়ে, প্রলোভন দেখিয়ে তাদেরকে ধর্মান্তরিত করে ওদের ধর্মের প্রভাব বাড়াচ্ছে, প্রসার বাড়াচ্ছে। সেইখানে মুন্ডাদের ধর্মের জায়গাটাকে তারা ক্ষতিগ্রস্ত করছে, তাদের ধর্মটাকে নাশ করার চেষ্টা করছে। এই জন্য মুন্ডারা বুঝতে পেরেই কিন্তু এই লুথেরান গোষ্ঠী এবং অ্যাংলিয়ান গোষ্ঠীদের বিরুদ্ধে এরা প্রতিবাদ জানিয়েছিল। এই জন্য মুন্ডারা খেপে গিয়েছিল। নেক্সট প্রশ্ন আমরা দেখব যে হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? হিন্দু মেলা যে মেলা হচ্ছে রাজনারায়ণ বসু, নবগোপাল মিত্র, এদের মতো
গণেন্দ্রনাথ ঠাকুর এদের মতো বিখ্যাত লোকেরা ছিলেন। হিন্দু মেলা 1867 সালে যার জন্ম, প্রথমে নাম কি ছিল তোমরা জানো, পরবর্তী নামকালে হলো চৈত্র মেলা, এগুলো হয়েছিল। যাক, এই যে হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি, নামটা হিন্দু হলেও হিন্দু মেলার মধ্য দিয়ে স্বদেশ প্রেম, জাতীয়তাবোধ জাগ্রত করা, হিন্দু মেলার মধ্য দিয়ে ভারতের প্রাচীন ঐতিহ্য সংস্কৃতি তুলে ধরা, হিন্দু মেলার মধ্য দিয়ে ভারতবর্ষের শিক্ষা সংস্কৃতি এবং ভারতবর্ষের যে যে গরিমা আছে সেইগুলো প্রকাশ করা হিন্দু মেলার কিন্তু প্রধান উদ্দেশ্য ছিল। নাম হিন্দু হলেও হিন্দুদের কিন্তু কোনো বিষয়ের ওপরে এখানে আলোকপাত করা হয়নি। যে বিষয়গুলোর ওপরে হিন্দু মেলা আলোকপাত করা হয়েছিল সেটা হচ্ছে ভারতীয় সংস্কৃতি, ভারতীয় ঐতিহ্য, ভারতীয় অখণ্ডতা, হিন্দু মুসলমানের ঐক্যতা, এইগুলোর ওপরেই কিন্তু জোর দেওয়া হয়েছিল। এটাই কিন্তু মূল উদ্দেশ্য। হিন্দু মেলার লক্ষ্য প্রতিষ্ঠার উদ্দেশ্য কি, এটা কিন্তু 4 নম্বরের প্রশ্ন, এটা কিন্তু করে রাখবে। ইলবার্ট বিলের বিরুদ্ধে দেখো পরের প্রশ্ন আছে, ইলবার্ট বিলের বিরুদ্ধে ইউরোপীয়রা কেন বিক্ষোভ করেছিল? ইলবার্ট বিল কি? ইলবার্ট বিল লর্ড রিপনের আইন সচিব পি ইলবার্টকে দিয়ে একটা বিল তৈরি করানো হলো। কে করালো? লর্ড রিপন। কত সালে? 1883 সালে। কেন করালো? যে এতদিন ভারতীয় বিচারকরা ইউরোপীয় বিচারকদের মতন সমান ক্ষমতা পায়নি, অর্থাৎ ভারতীয় বিচারকরা ইউরোপীয়দের বিচার করতে পারতো না, কিন্তু ইউরোপীয় বিচারকরা ভারতীয় এবং ইউরোপীয়দের বিচার করলেও বৈষম্য ছিল, অর্থাৎ ভারতীয়দের বিচারের ক্ষেত্রে একরকম আর ইউরোপীয়দের বিচার ক্ষেত্রে আরেক রকম, ওদের ছাড় দিত। তা আমরা কি দেখলাম, ইতিহাসটা কি বলে, যে বিভিন্ন যে চা বাগান ছিল সেখানে প্রচুর পরিমাণে ভারতীয়রা কাজ করতো। তো সেই চা বাগানের মালিকরা ইউরোপীয়রা ছিল, সেই মালিকরা প্রচুর পরিমাণে চা বাগানের কর্মচারীদের ওরা শাসন শোষণ অত্যাচার করত। এইবার তারা যখন বিচার চাইতে যেত তখন দেখছে যে ইউরোপীয় বিচারকরা ইউরোপীয়দের বিচার কিভাবে করবে, স্বজাতি প্রেম তখন জেগে উঠত, ফলে ভালো বা প্রকৃত বিচার ভারতীয়রা পেত না। এই বৈষম্য ছাড়াও আরও অনেক বৈষম্য আছে, মূলত এই সমস্ত বৈষম্যগুলোকে দূর করবার জন্য উদারপন্থা মনের মানুষ ছিলেন লর্ড রিপন। ওই লর্ড রিপন তিনি একটা ভালো কাজ করতে চেয়েছিলেন, আমাদের কাছে ভালো, অবশ্য ওদের কাছে ভালো না। তখন তিনি কী করলেন, বৈষম্যটা ঘুচালেন, অর্থাৎ ভারতীয় বিচারকরা এবার থেকে ইউরোপীয়দের বিচার করতে পারবে, ভারতীয়দেরও করতে পারবে, ইউরোপীয় বিচারকরা এবার থেকে ইউরোপীয়দের বিচার করতে পারবে, ভারতীয়দের করতে পারবে, অর্থাৎ সমমূল্যায়ন করলো। এই যে সমমূল্যায়ন করলো, এইটা ইউরোপীয় বিচারকদের দেশ জাতীয়তাবোধে আঘাত লাগলো, তাদের সংস্কৃতিতে আঘাত লাগলো, তাদের কি বলে আভিজাত্যে আঘাত লাগলো, তাদের সংস্কৃতি বা তারা যে শিক্ষা সংস্কৃতি ভারত থেকে অনেক ধারক বাহক সেখানে আঘাত লাগলো। তখন তারা কি করলো, তখন তারা ডিফেন্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করলো, বাংলা বলায় প্রতিরক্ষা সভা গঠনকে এর বিরুদ্ধে তীব্র আন্দোলন করলো এবং লর্ড রিপন পিছু হতে বাধ্য হলেন। সে আগের নিয়মই বলবৎ থাকলো, ভারতীয়রা কিন্তু কখনোই আর সমসুযোগ পেল না। তাহলে এর আর এক নাম কী আছে? শ্বেত বিদ্রোহ। তাহলে পুরোটাই বলে দিলাম, যেটুকু উত্তর সেটুকুর থেকেও কিন্তু বেশি বলে দিলাম যাতে তোমরা বুঝতে পারো। শুধু বুঝতে পারে না, এটা যদি 4 নম্বরের প্রশ্ন আসে আশা করি এই বিষয়গুলো লিখে আসবে, সঙ্গে আরেকটু পয়েন্ট থাকবে। দেখো নেক্সট প্রশ্ন 9 নম্বর, শ্রীনিকেতন কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? দেখো শান্তিনিকেতন প্রতিষ্ঠা হওয়ার আগেই ওইখানে কি হয়েছিল, শান্তিনিকেতন ব্রহ্মচর্যাশ্রম কে প্রতিষ্ঠা করেছিলেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। তারপর 1901 সালে এসে ওখানে রবীন্দ্রনাথ ওরা শান্তিনিকেতন করলেন। শ্রীনিকেতন বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করলেন? রবীন্দ্রনাথ। কেন করলেন? শান্তিনিকেতন একটা ভাবনা, বিশ্বভারতীর ভাবনা আর একটা, আর শ্রীনিকেতনের ভাবনা কিন্তু আর একটা। তাহলে 3টে প্রতিষ্ঠানের ভাবনা কিন্তু 3 রকম, গুলিয়ে ফেলবে না। 3টে প্রতিষ্ঠানের ভাবনা 3 রকম। তাহলে শ্রীনিকেতনের ভাবনা কি? গ্রামের মানুষকে স্বনির্ভর করে গড়ে তোলার ক্ষেত্রে শ্রীনিকেতন প্রতিষ্ঠিত হয়েছিল। একদম ফার্স্ট লাইনে এটা লিখবে, কে প্রতিষ্ঠা করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। উদ্দেশ্য ছিল গ্রামের মানুষকে স্বনির্ভর করে তোলার ক্ষেত্র। 2, গ্রামের উন্নয়নের জন্য শ্রীনিকেতন প্রতিষ্ঠা হয়েছিল। এবার গ্রামের উন্নয়ন কী কী করলে হবে? আমরা গ্রামের উন্নয়ন কীভাবে দেখব? কৃষি, তাই তো? আমাদের গ্রামের মানুষ, আমাদের কি উন্নয়ন হলে আমাদের উন্নয়ন হবে? কৃষির উন্নয়ন। তাহলে কৃষির উন্নয়ন ঘটাতে হবে। এবার কৃষি উন্নয়ন ঘটাতে গেলে কী করতে হবে? কৃষকেরা তো সবসময় পড়ে থাকে না, তাহলে কি করতে হবে? তা
তাদেরকে ঋণ দিতে হবে। তাহলে ঋণটা দেবে কে? এই যে পাড়ায় পাড়ায় বা গ্রামে গ্রামে যে কৃষি উন্নয়ন আধিকারিক সমিতি, যে সমিতিগুলো গড়ে উঠেছে, সেটা কিন্তু রবীন্দ্রনাথের ভাবনা, এটা কিন্তু মাথায় রাখবে। সেই রবীন্দ্রনাথ তিনি কি করেছিলেন? ওই সমবায় তৈরি করেছিলেন কৃষকদের উন্নয়নের জন্য। কি? চাষের আগে তাদেরকে দাদন দেবে, তারা দাদন নিয়ে চাষটা করবে, আবার চাষ উঠে গেলে দাদনটা শোধ করে দেবে। এইভাবে এইরকম বিভিন্ন পল্লী উন্নয়ন, কৃষি উন্নয়ন, গ্রামের উন্নয়নের জন্য ছোট ছোট সমবায় তৈরি করেছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে এটাও শ্রীনিকেতনের কর্মসূচির মধ্যে একটা অন্যতম কর্মসূচি। গ্রামে থাকে কুটির শিল্প, গ্রামে এই সমবায়, গ্রামের স্বাস্থ্য, গ্রামের গণশিক্ষা, মানে সবার এক জায়গায় বসে লেখাপড়ার যে সুযোগ, সেটাও করার উদ্দেশ্য ছিল কিন্তু শ্রীনিকেতন। এই হচ্ছে শ্রীনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য। এটা গুছিয়ে ক খ গ ঘ করে পয়েন্ট পয়েন্ট করে লিখে আসবে। পরীক্ষক এখানে দাঁত ফোটাতে পারবে না, একেবারে পাক্কা 2-এ 2 দেবে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে পরের প্রশ্ন, চলে আসি। মাদারিপাশি কে ছিলেন? দেখো, ভারতে অসহযোগ আন্দোলন শুরু হবে কত সাল? মনে রাখো, 1920 থেকে 21। ঠিক সেই সময়কালে 1921 থেকে 22 সালে আমরা দেখবো একটা আন্দোলন হবে। সে আন্দোলনটার নাম কি? সেই আন্দোলনটার নাম হবে যেটা মাদারিপাশির নেতৃত্বে, যেটা হবে উত্তরপ্রদেশের বারাবাঁকি জেলায় যে কৃষক আন্দোলন হবে, সেই কৃষক আন্দোলনে হরদই, সীতাপুর এরা জড়িয়ে যাবে এবং আন্দোলনটা পরিচালিত করবে কে? এই মাদারিপাশি। তাহলে এটা কৃষক আন্দোলনের নেতা হচ্ছেন মাদারিপাশি। কোথায়? সেটা হচ্ছে একা আন্দোলনে 1921 থেকে 1922 সালে উত্তরপ্রদেশে। ঠিক আছে, জায়গার নাম 4টে বলে দিয়েছি: বারাইস, বারাবাঁকি, হরদই, সীতাপুর। ক্লিয়ার? কিন্তু এখানে লিখবে যে মাদারিপাশির সঙ্গে প্রথম দিকে কংগ্রেস নেতা এবং খিলাফতি নেতারা কিন্তু যুক্ত ছিল। পরবর্তীকালে তার ছেলেরা চলে গেলেও মাদারিপাশি কিন্তু এই কৃষক আন্দোলন থেকে নিজেকে গুটিয়ে রাখেনি, আন্দোলনটাকে কিন্তু পরিচালিত করেছিল, তার জন্য তিনি বিখ্যাত। নেক্সট 12 দাগের প্রশ্ন, বাংলার কৃষক সমাজের কেন বঙ্গভঙ্গ আন্দোলনে সামিল হয়নি? দুর্ধর্ষ একটা প্রশ্ন। এটা 4 নম্বরের প্রশ্ন আছে যে বাংলার কৃষকরা কেন বঙ্গভঙ্গ আন্দোলনের সময় যোগ দেয়নি। তাহলে বঙ্গভঙ্গ কত সালে? 1905 সালে। আন্দোলনটা শুরু হয়েছে 1905 সালে। 16ই অক্টোবর লর্ড কার্জনের বঙ্গভঙ্গ করার পর কৃষকরা কেন যোগ দিল না? সরাসরি হিট করো উত্তরে। নাম্বার 1, কৃষকদের জন্য কোনো কর্মসূচি ছিল না, স্পষ্টভাবে লিখেছো নাম্বার 1 দিয়ে। কৃষকদের জন্য বঙ্গভঙ্গ আন্দোলনে কোনো কর্মসূচি নেওয়া হয়নি বা ছিল না, নাম্বার 1। 2, নেতৃবর্গের সঙ্গে জমিদার, মহাজন এবং যোগাযোগ থাকার জন্য, অর্থাৎ বঙ্গভঙ্গ আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল তারা কৃষকের শত্রু জমিদার, কৃষকের শত্রু মহাজন, তাদের সঙ্গে যোগসূত্র ছিল বলে কৃষকরা এটা ভালো চোখে নেয়নি, তারা আন্দোলনে অংশগ্রহণ করেনি। এটা 2। 3, জমিদার এবং উচ্চবিত্ত শ্রেণীর সাহায্যপুষ্ট ছিল এই আন্দোলন, অর্থাৎ বঙ্গভঙ্গ আন্দোলন জমিদার এবং উচ্চবিত্তদের কাছ থেকে অর্থ নিয়ে এই আন্দোলনটা পরিচালিত করেছিল নেতৃত্ব স্থানীয়রা। তাই এই আন্দোলন এটা দেখে কৃষকরা এখানে অংশগ্রহণ করেনি। এরকম স্পষ্টভাবে 1, 2, 3 করে লিখে আসবে, উত্তর সঠিক হবে। নেক্সট প্রশ্ন, অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন স্থাপিত হয়? অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন স্থাপিত হয়? তাহলে অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা হওয়ার আগে একটুখানি ঘটনা কি? কার্লাইল সার্কুলার, লিওন সার্কুলার, পেডলার সার্কুলার, কি এগুলো? এগুলো হচ্ছে ছাত্র আন্দোলন দমন করবার জন্য একটা ঘোষণা। ক্লিয়ার? কোন আন্দোলন? স্বদেশী বয়কট আন্দোলন। স্বদেশী বয়কট আন্দোলনে প্রধান মুখ ছিল ছাত্র সমাজ। সেই ছাত্র সমাজকে স্তব্ধ করবার জন্য লিওন সার্কুলার, পেডলার সার্কুলার এইগুলো জারি করা হয়েছিল, কার্লাইল সার্কুলার। এবং বলা হয়েছিল যে সমস্ত ছাত্র এবং অধ্যাপকরা এই আন্দোলনে অংশগ্রহণ করবে তাদের স্কুল বা কলেজ থেকে বহিষ্কার করা হবে। এইবারে আমাদের উত্তর যে এই বহিষ্কৃত ছাত্রদের কার্লাইল সার্কুলার, লিওন সার্কুলার, পেডলার সার্কুলারের দ্বারা বহিষ্কৃত স্বদেশী আন্দোলনের সময় ছাত্রদের শিক্ষার জন্য যে সংগঠনটা গড়ে উঠেছিল তার নাম হচ্ছে অ্যান্টি সার্কুলার সোসাইটি।
মনে থাকবে। তাহলে অ্যান্টি সার্কুলার সোসাইটি কত সালে গড়ে ওঠে? 1905 সালে। আমরা দেখব 4 নভেম্বর। কার নেতৃত্বে? শচীন্দ্র প্রসাদ বসুর নেতৃত্বে এটা গড়ে উঠবে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যে সরকারি আদেশে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিষ্কৃত ছাত্রদের, অধ্যাপকদের আবার পুনরায় তাদেরকে লেখাপড়া করানোর সুযোগ এবং যারা অধ্যাপক তাদেরও পড়ানোর সুযোগ জায়গা তৈরি করে দেয়া। মনে থাকবে। নেক্সট, এবার হচ্ছে কত দাগ? 14 দাগ, তাই তো। জাতীয় শিক্ষা পরিষদ কিভাবে গঠিত হয়, অর্থাৎ জাতীয় শিক্ষা পরিষদ কেন গঠিত হয়েছিল? এটা এইভাবে আসতে পারে, আবার কিভাবে গঠিত হয় এটাও আসতে পারে। দেখো, জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়েছিল কী জন্যে? মানুষ তৈরি করবার জন্যে। সরাসরি উত্তর বলছি, মানুষ তৈরি ও জাতীয়তাবাদী শিক্ষাদানের উদ্দেশ্যে এবং কলা বিভাগ মানে সাহিত্য, বিজ্ঞান বিভাগ এবং কারিগরি শিক্ষার জন্য 1906 খ্রিস্টাব্দে আমরা দেখব যে স্বদেশী ধাঁচে এই বিকল্প শিক্ষা ব্যবস্থাটা গড়ে উঠবে। মনে থাকবে। এবার এইখানে কারা কারা থাকবে? আমাদের রবীন্দ্রনাথ থাকবে, আমাদের গুরুদাস বন্দ্যোপাধ্যায় থাকবে, আমাদের সতীশচন্দ্র ডন সোসাইটির প্রতিষ্ঠাতা সতীশচন্দ্র মুখোপাধ্যায় থাকবে। আমরা দেখব যে ছাত্রদের মানে শিক্ষার ব্যবস্থার জন্য এই সমস্ত বিশিষ্ট মানুষরা কিন্তু এইখানে উপস্থিত থাকবেন এবং রাসবিহারী ঘোষের মতো লোকেরাও কিন্তু এই প্রতিষ্ঠানের সঙ্গে যোগ দেবে। তাহলে মূল উত্তর কি? কলা বিভাগ, বিজ্ঞান বিভাগ, কারিগরি বিভাগ, শিক্ষা বিভাগ এবং সেটা কি বিদেশি ধাঁচে বা পাশ্চাত্য ধাঁচে এখানে শিক্ষার জন্য এই প্রতিষ্ঠানটা জাতীয় শিক্ষা পরিষদ গঠন করা হয়েছিল। কত সালে বলে দিয়েছি? 1906 সালে। মনে থাকবে। নেক্সট প্রশ্ন হচ্ছে নেহরু লিয়াকত চুক্তি কাকে বলে বা দিল্লি চুক্তি কি? দেখো, নেহরু লিয়াকত চুক্তি হয়েছিল কত সালে? 1950 সালে 8ই এপ্রিল। আমরা দেখেছি নেহরু এবং লিয়াকত চুক্তি হয়েছিল। ভারতের জওহরলাল নেহরু এবং পাকিস্তানের লিয়াকত আলী। কী উদ্দেশ্য হয়েছিল? নাম্বার 1, যে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায় তারা যেন তাদের স্বদেশে ফিরে যায়, প্রত্যাবর্তন করে, এই একটা। 2, যখন স্বাধীনতা এসেছিল তখন ভারতবর্ষের চেহারা ছিল কি? দাঙ্গা দাঙ্গা দাঙ্গা, 1946 থেকে 47। তো দাঙ্গাজনিত কারণে অনেক মানুষ মারা গেল। তো এইখানে এই চুক্তিতে বলা হয়েছিল এবার থেকে যেন প্ররোচনামূলক এই দাঙ্গা সৃষ্টি যাতে না হয় তার লাগাতার প্রচার করা। দুটো দেশই করবে, পাকিস্তানও করবে, ভারতবর্ষ করবে। তাহলে দাঙ্গা যাতে প্ররোচিত না হয়ে আর মানুষের মৃত্যুর হোলি যেন না হয় তার জন্য। 2, সংখ্যালঘু সম্প্রদায় তার নিজে দেশে প্রত্যার্পণ করবে। এবং 3, পুনর্বাসন নীতি, আর সেটা দুটো দেশই পুনর্বাসন নীতিটা কার্যকরী করবে এবং জনবিনিময় নীতি। এইগুলো মূল উদ্দেশ্য ছিল নেহরু লিয়াকত চুক্তি বা তার আরেক নাম কি? দিল্লি চুক্তি। লাস্ট প্রশ্নটা হচ্ছে উদ্বাস্তু কাদের বলে? দেখো, এই লাস্ট প্রশ্ন দেওয়ার আগে বলি, যারা এই প্রশ্নগুলোর উত্তর পেতে চাও তারা সরাসরি আমার হোয়াটসঅ্যাপে চলে এসো এবং তোমাদের ব্যক্তিগতভাবেই আমি এই উত্তরগুলো দিয়ে দেবো। নম্বর হচ্ছে 9153 690 676। ক্লিয়ার? তো এই উদ্বাস্তু কাদের বলে? উদ্বাস্তু হচ্ছে পূর্ব পাকিস্তান থেকে যে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায় এবং পশ্চিম পাকিস্তান থেকে যে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়, দুটো দেশ থেকে যারা সংখ্যায় কম। তাহলে পূর্ব বাংলার সংখ্যায় কম কে আছে? হিন্দুরা। মনে থাকবে। তাহলে ওইখানে ভারতবর্ষের সংখ্যালঘু কারা? মুসলমানরা। আর পাকিস্তানের সংখ্যালঘু কারা? হিন্দুরা। তাহলে যেখানে সংখ্যালঘু আছে সেই সমস্ত সংখ্যালঘু মানুষ যারা নিজেদের দেশটাকে নিজেদের দেশে চলে এসেছিল, অর্থাৎ দ্বিজাতির ভিত্তিতে ভারতবর্ষ হবে হিন্দুদের আর মুসলিম হবে পাকিস্তানের, তাই তো? তাহলে এই ভাবনা থেকে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষ ভাগ হলো। এর ফলে যে সমস্ত মানুষ ভারতবর্ষে আসতে চাইলো ও একদম তার জন্ম ভিটে ছেড়ে, তার বসত ভিটা ছেড়ে, তার জমি জায়গা, আত্মীয় স্বজন, পরিবার পরিজন সমস্ত কিছু ছেড়ে যে সমস্ত মানুষ নিঃস্ব হয়ে এদেশে এসেছিল
সেই মানুষগুলোকে আমরা বলছি উদ্বাস্তু মানুষ। এবং এদের আশ্রয় খোলা আকাশের নিচে, রেলওয়ে স্টেশন, কখনো নিচু স্থান, অস্বাস্থ্যকর পরিবেশ, বাস স্ট্যান্ড, এই সমস্ত জায়গায় এদের হলো তাদের ঠিকানা। অথচ তারা সব নিজের নিজের দেশে সুনামের সঙ্গে, সম্মানের সঙ্গে তারা বসবাস করছিল। ভারত বিভক্ত হওয়ার পর বা ভারত সৃষ্টি হওয়ার পর, পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হওয়ার ফলে তাদের এই যে যন্ত্রণা, সেই যন্ত্রণার ইতিহাসের মধ্য দিয়ে তারা কি হলো, শরণার্থী হয়ে এলো, উদ্বাস্তু হয়ে এলো, অন্য দেশে, অন্য পরিবেশে, অন্য আবহাওয়ায়, অন্য সামাজিক পরিমণ্ডলে এসে তাদের ত্রাণ শিবিরে আশ্রয় হলো। কারোর হলো, কারোর হলো না। কেউ রেলওয়ে স্টেশনে থাকলো, কেউ খোলা আকাশের মাঠে থাকলো, কেউ নিম্ন মানে খুব খারাপ জায়গায়, জলাশয় জায়গায়, সেখানে গিয়ে নিল। না ছিল জল, না ছিল খাদ্য খাবার, না ছিল স্বাস্থ্যের চিকিৎসার ব্যবস্থা, কোনো কিছু ছিল না। যাই হোক, এই মানুষগুলোকে, অসহায় ছিন্নমূল এই মানুষগুলোকে আমরা বলছি উদ্বাস্তু। যেমন পূর্ববঙ্গ থেকে যে সমস্ত হিন্দুরা এই পশ্চিমবঙ্গে বা ভারতে এসেছিল। ক্লিয়ার? উত্তরটা হয়ে গেল। তাহলে এই ছিল প্রথম এবিটি এর প্রথম ইতিহাস সেটের 2 নম্বরের যে 16টা প্রশ্ন, সেই 16টা প্রশ্ন তোমাদের দেওয়া হলো। সুতরাং এইভাবে আমাকে একটু সময় দিতে হবে। আমি চেষ্টা করব তোমাদেরকে এইভাবে 2 নম্বরের প্রশ্নগুলো এরকম ধাপে ধাপে ভিডিওতে দেওয়ার জন্য। যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিও, যদি ভালো লাগে একটু কমেন্টস করে জানিও। কেমন? সবাইকে ধন্যবাদ।